আজকে আমরা আসলে আলোচনা করবো তোমাদের দশম অধ্যায় স্থির বিদ্যুতের পার্ট টু হচ্ছে আজকে আমাদের। তো আজকে ক্লাসে আমরা ট্রাই করবো এমন কিছু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া যেগুলোর মধ্যে সবারই আসলে কম বেশি ডাউট থাকে। সেই ডাউট গুলো আমরা যাতে সলভ করে ফেলতে পারি আজকে ক্লাসের মাধ্যমে, সেটা আমাদের আজকে মূল লক্ষ্য থাকবে। এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা এমন কিছু টপিক পড়বো যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিক গুলো আমাদের জানা লাগবে মাস্ট। এবং গত ক্লাসে আমরা যেভাবে স্টার্ট করেছিলাম যে আমরা একদম সহজ ভাবে এই অধ্যায়টাকে পড়ার ট্রাই করতেছি, যাতে করে আমরা আমাদের পরীক্ষায় সর্বোচ্চটা দিয়ে আসতে পারি এই অধ্যায় থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে। তাহলে তাহলে এই অধ্যায় থেকে আমরা নিশ্চিত ভাবে একটা জিনিস বলতে পারবো যে এই অধ্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে আসবে, এবং এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো যাতে আমরা খুব সহজভাবে আনসার করে ফেলতে পারি সেগুলো নিয়ে আসলে কিন্তু আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের ক্লাসগুলো নিয়ে। ওকে। তো এই অধ্যায় নিয়ে আসলে অনেকেরই অনেক জল্পনা কল্পনা থাকে যে এই অধ্যায়টা আসলে কঠিন। সবার কাছ থেকে আসলে শোনা হয় যে এই অধ্যায়টা আসলে কঠিন, এবং আসলে এই অধ্যায়টা একটু সবার কাছে কঠিন মনে হয়। যাতে করে তোমরা খুব সহজভাবে মনে রাখতে পারো এই অধ্যায়টির প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট, সেভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। রাখো। তাহলে আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম টপিকটা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের, তো আমি তোমাদেরকে বলে দিই, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, এই সূত্রটা মূলত বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আধান কি আমি তোমাদেরকে বুঝাইছি কত কিছু। তাহলে এটা হচ্ছে মূলত বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, এতটুকু আমরা মাথায় রাখবো যে কুলম্বের সূত্রটা মূলত বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কুলম্বের সূত্রটা কি আসলে? কুলম্বের সূত্রটা আমি যদি তোমাদের একটু লিখে দিই, কুলম্বের সূত্র হচ্ছে খুব সহজভাবে বুঝতে গেলে যে দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আনন্দের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র বা কুলম্বস ল আমরা যেটা বলি, সেটা হচ্ছে আমাদের এটা যে দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটার একটা গাণিতিক ফর্ম আমাদের আছে, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে দেখো, আমরা চিন্তা করলাম এখানে একটা আধান আছে, এটা একটা বিন্দু আধান। আমি যদি ধরে নিই,
বা এরকম আমরা ধরে নিলাম এখানে একটা, এখানে একটা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা একটা বিন্দু আধান ধরে নিলাম, এবং এখানে যদি আমরা এটাকে, এটার মধ্যবর্তী দূরত্ব আমরা দেখে নিই। তাহলে এটা হচ্ছে একটা বিন্দু আধান আমাদের, এটা আমরা ধরে নিলাম হচ্ছে Q1 আধান। Q1 হচ্ছে Q2, Q1 পরিমাণ আধান, Q2 পরিমাণ আধান, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমি যদি ধরে নিই D, এবং দুজনে হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আধান, অর্থাৎ এটা হচ্ছে +Q1 এবং এটা হচ্ছে মাইনাস, সরি +Q1, এটা সেম আধান Q2। আচ্ছা, এখন দেখো তো এখানে দুটা আধান আছে আমাদের, দুইটা আধান আমাদের কি কাজ করবে? যেহেতু দুইটা সমধর্মী আধান বা সমধর্মী চার্জ, তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। যেহেতু তারা সমধর্মী, এই জন্য তারা কি হয়? পরস্পরকে বিকর্ষণ করে। কারণ আমরা এটা গত ক্লাসে দেখছি যে সমধর্মী আধান বা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তার মানে কি হবে? এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি, এখান থেকে আমাদের যেটা হবে যে এই Q1 থেকে এটা এই দিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে। কি অনুভব করবে? বিকর্ষণ বল। আবার এইটাও কি করবে? একটা বিকর্ষণ বল অনুভব করবে এই দিকে। অর্থাৎ কিউ ওয়ান চার্জ একটা বিকর্ষণ বল অনুভব করবে, এবং Q1 চার্জও কি করবে? বিকর্ষণ বল অনুভব করবে। Q2 চার্জও বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে আমি ধরে নিলাম এখানে সে হচ্ছে F1 পরিমাণ বিকর্ষণ বল অনুভব করেছে, এবং সে হচ্ছে F2 পরিমাণ বিকর্ষণ বল অনুভব করেছে। আচ্ছা, এতটুকু আমি ধরে নিলাম। এখন দেখো আমরা যদি একটু বুঝার ট্রাই করি এখানে, যে আমি তোমাদেরকে বললাম যে এখানে Q1 Q2 থেকে বড়, Q1 Q2 থেকে বড়। এখানে আমরা একটু একটা শর্ত দিয়ে বলে দিলাম Q1 বড় হচ্ছে Q2 থেকে, Q1 Q2 থেকে বড়। এখন দেখো তো এখানে কি হবে? তাহলে তোমরা আমাকে একটু আনসার করবে এখন। তাহলে এখন তোমরা আমাকে বলো তো এখানে কোনটা রাইট? F1 বড় হবে F2 থেকে, নাকি F2 বড় হবে F1 থেকে? আসলে এখানে একটাও রাইট না। কারণ কি বলতো, আমি তোমাদেরকে একটু বলি। কারণ হচ্ছে F1 এবং F2 পরস্পর সমান। কেন সমান? এখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার একটা কথা চলে আসবে। যেরকম আমরা জানি আহ, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে দেখো এইটা যদি এই দিকে F1 পরিমাণ যায় এবং এইটা যদি F2 পরিমাণ যায়, দুইটার মান অবশ্যই কি হবে? সমান হবে, কারণ পরস্পরকে তারা কি করতেছে? বিকর্ষণ করতেছে। তাহলে আমাদের এখানে রাইট হবে হচ্ছে এইটা, F1 ইকুয়ালস টু F2। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, বাকি দুইটা রাইট নয়। তাহলে এখন আমরা কি করব? দেখো তো, এখন আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা একটু ভাগ করে নিলাম। তাহলে দেখো তো, আমরা যদি বলি এখানে F1 ইকুয়ালস টু F2 ইকুয়ালস টু F, অর্থাৎ আমরা ধরে নিলাম F1 আর F2 সমান, এটা আমরা বুঝে গেছি। দুইটা বলকে আমরা F ধরে নিলাম। সমস্যা আছে কারো?
আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ F1 আর F2 সমান এটা আমরা বুঝছি, এবং দুটো সমান বলকে আমরা নির্দিষ্ট একটা F দ্বারা প্রকাশ করব। ওকে। আচ্ছা, আমাদের এখানে কি বলা আছে, দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে এখানে বিকর্ষণ বল আছে, আকর্ষণ বল হলেও একই কথা হইতো। আকর্ষণ বল হলো F1 F2 একসাথে কি হইতো, সমান হইতো। তাহলে যেহেতু আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাহলে আধান দ্বয়ের গুণফল কি, Q1 Q1 ইন্টু Q2 গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, যে দুটি বিন্দু আধানের, এখানে দুইটা বিন্দু আধান আমরা নিয়েছি Q1 Q2, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমি ধরেছি F, এখানে বিকর্ষণ বলের মান আমরা ধরেছি। আকর্ষণ বল হইলে সেম কথাটাই হইতো। তাহলে এখানে আমরা কি বলছি, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমরা এখানে বিকর্ষণ বল ধরে নিয়েছি। তাহলে বিকর্ষণ বল আধান দ্বয়ের কি হবে, গুণফলের সমানুপাতিক। আধান কি, Q1 Q2 দুইটার গুণফলের সমানুপাতিক। আবার ওই আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, দূরত্বের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কি হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব আমরা কি ধরেছি, দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরেছি d। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, এইটা হবে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো ব্যস্তানুপাতিক মানে 1 বাই যেটা হবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর দূরত্ব হচ্ছে d, d এর বর্গ মানে হচ্ছে স্কয়ার আর কি। তাহলে এইটা আমার একটা শর্ত। আচ্ছা দেখো, এখন বাম পাশে দুইটার মধ্যে f আছে না, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, f সমানুপাতিক কি কি লেখা যায়, Q1 Q2, তাই না? Q1 ইন্টু Q2, আবার হচ্ছে কি 1/d², এটাও লেখা যায় না সমানুপাতিক। উপরে দুটো শর্ত থেকে নিয়ে আসলাম। ওকে, উপরে দুটো শর্ত থেকে আমরা নিয়ে আসছি। ওকে, তাহলে F সমানুপাতিক Q1 Q2 ইন্টু 1/d², কারণ বাম পাশের গুলো সমান হলে ডান পাশের গুলো এটা সমানুপাতিক কি হবে। এখন দেখো আমরা যদি এটা কিভাবে লিখতে চাই, যে F সমানুপাতিক, আমরা Q1 Q2 কে উপরে নিয়ে নিলাম, কারণ এটা ও নিচে কিছু নাই, এটা উপরে আছে, তাহলে উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, যেহেতু গুণ আকারে আছে। তাহলে Q1 Q2 বাই d²। তাহলে দেখো এইটুকু আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে ফেলা, কারণ কোনো একটা ইকুয়েশন আনতে গেলে সেখানে আমাদের কি লাগবে, এই ইকুয়েশন সাইনটা লাগবে বা সমান চিহ্নটা লাগবে। তাহলে আমরা সমান চিহ্ন যদি আনি, সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে আমাদের একটা ধ্রুবক দিতে হয়। তাহলে একটা ধ্রুবক দিয়ে দিলাম। সমানুপাতিক তুলে এই দুইটা জিনিস দিতে হবে, সমান চিহ্ন এবং ধ্রুবক। কারণ সমানুপাতিক তুলে তুমি যদি সমান চিহ্ন দিতে চাও, তাহলে তোমার এই দুইটা জিনিস আনাই লাগবে, মাস্ট আনাই লাগবে। এখন বাকি কি আছে দেখো তো, এখানে Q1 Q2, Q1 ইন্টু Q2 বাই d²। আর এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। যদি তোমাকে প্রকাশ করতে বলে যে কুলম্বের সূত্রটি বিবৃত করো, কুলম্বের সূত্রটি কি করো, বিবৃত করো। কুলম্বের সূত্রটি বিবৃত করো, তাহলে তোমরা এভাবে বিবৃত করে দিবা, মানে প্রথমে যে আমি কথাগুলো লিখলাম সেগুলো লিখে তারপর এভাবে পুরোটা চিত্র এঁকে এভাবে বিবৃত করে দিবা। তাহলে সবগুলা ঠিক আছে, বাট এখানে একটা জিনিস আসছে, সেটার নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাই না? এটার নাম কি, সমানুপাতিক ধ্রুবক। কিন্তু এইটা নির্ভর করবে হচ্ছে মাধ্যমের উপর, মাধ্যমের উপর, মাধ্যমের উপর, এটা নির্ভর করবে মাধ্যমের উপর। ওকে, আচ্ছা এখন একটু জাস্ট মাথায় রাখো যে মাধ্যম আসলে কি কি। মাধ্যম বিভিন্ন প্রকার হইতে পারে, যেরকম ধরো বায়ু মাধ্যম হইতে পারে, তারপর হচ্ছে তরল কোন মাধ্যম হইতে পারে যেরকম পানি, তারপর কি হইতে পারে, কঠিন কোন মাধ্যম হইতে পারে। তাহলে বিভিন্ন মাধ্যমে এটার মান বিভিন্ন হবে। কিন্তু যেহেতু এটা সমানুপাতিক ধ্রুবক, এটার একটা ফিক্সড মান আছে। ওকে, ধ্রুবক মানেই তার মান ফিক্সড থাকবে। তাহলে এতটুকু আমরা মাথায় রাখবো যে ধ্রুবক হইলেই তার মান ফিক্সড, বাট এটার মানটা নির্ভর করবে মাধ্যমের উপর, বিভিন্ন মাধ্যমে এটার মান বিভিন্ন হবে।
তাহলে আমরা একটু মাথায় রাখবো কয়েকটা জিনিস, আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, আমরা মাথায় রাখবো হচ্ছে শূন্য মাধ্যমে কে এর মান কত হবে। শূন্য মাধ্যম মানে এখানে কোনো মাধ্যম নেই। শূন্য মাধ্যমে কে ইকুয়ালস টু হবে হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে তার একক। তাহলে এই কে এর এককটা একটু মাথায় রাখবা এবং কে এর মানটা একটু মাথায় রাখবা। বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে এই শূন্য মাধ্যমেই করতে বলবে, শূন্য মাধ্যমে করতে বলে এই মানটা মাথায় রাখবা। যদি অন্য কোনো মাধ্যমে পরীক্ষায় করতে বলে তখন কিন্তু ওই মাধ্যমে এই কে এর মানটা উল্লেখ করা থাকবে। তাহলে এটা কিন্তু তোমরা মাথায় রাখবা যে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে শূন্য মাধ্যমে করতে বলবে, তখন তোমার এই মান বসায় করতে হবে। কিন্তু অন্য কোনো মাধ্যম বললে তখন সেটার মান দেওয়া থাকবে প্রশ্নে। এখন প্রশ্নে যদি কোনো কিছুই বলা না থাকে, শূন্য মাধ্যমে বলা নাই, তারপর হচ্ছে অন্য কোনো মাধ্যমে বলা নাই, তুমি জাস্ট এই মানটা দিয়ে তখন করে ফেলবা। ওকে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস পরে তোমরা পড়বা, জাস্ট আপাতত জেনে রাখো। এই কে এর মানটা হচ্ছে কে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ওয়ান ওয়ান বাই 4 পাই 4 পাই এপসাইলন নট। কে এর মান হচ্ছে কে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। কে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। এটা হচ্ছে কে এর মান, মানে এই পুরোটুকু যদি তুমি গুণ করো তখন তুমি কে এর মান পাবা। এখানে যে এপসাইলন নটটা আছে, এটাকে আমরা বলি এপসাইলন নট। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। ওকে। তাহলে এতটুকু আমরা একটু মাথায় রাখবো কুলম্বের সূত্র থেকে, এগুলো আমাদের লাগবে। দেখো, এটা হচ্ছে কুলম্বের সূত্র এবং এটা থেকে এই ডিটেলস গুলো আমার একটু জানা লাগবে। তাহলে আমরা পরবর্তী ধাপে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য হলো +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে +1 কুলম্ব চার্জের উপর যে প্রযুক্ত বলটা আছে সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে এখানে এখানে যদি আমরা দুইটা আধান নিয়ে কাজ করি, এটা একটা আধান নিলাম, আমরা এটা একটা আধান নিলাম। তাহলে এই দুইটা আধানের মধ্যে এটাকে আমরা দিলাম কিউ আধান, আর এটাকে আমরা দিলাম হচ্ছে ছোট হাতের কিউ আধান। এটাও পজিটিভ চার্জ যুক্ত, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ যুক্ত। তাহলে এটা হবে +Q, এটা হবে আমাদের +Q। ওকে। তাহলে এর মধ্যবর্তী, যদি আমরা একটা দূরত্ব কথা চিন্তা করি, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে এটাকে আমরা দিলাম ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, কারণ তারা সমধর্মী, অর্থাৎ দুইজনই হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। তাহলে সে তাকে কি করবে, বিকর্ষণ করবে। সে তাকে বিকর্ষণ করবে এইদিকে। অর্থাৎ ছোট হাতের যে আমরা কিউটা লিখেছি সেই কিউ চার্জটা বড় হাতের কিউ চার্জটাকে
এই দিকে বিকর্ষণ করবে এবং বড় হাতের কিউ চার্জটা ছোট হাতের কিউ চার্জকে এই দিকে বিকর্ষণ করবে এবং তাদের মধ্যে দুইটা বল কাজ করবে। এটা হচ্ছে F2 বল ধরে নিলাম, এটাকে আমরা ধরে নিলাম F1 বল। অলওয়েজ F2 এবং F1 এটা সমান হবে। সমান হবে মানে হচ্ছে F সমান সমান আমরা কি লিখতে পারবো আগের সূত্র অনুযায়ী? F সমান সমান আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? K ইনটু দুইটা চার্জের গুণফল। দুইটা চার্জের গুণফল, একটা হচ্ছে বড় হাতের কিউ আর একটা হচ্ছে ছোট হাতের কিউ, আর নিচে হবে কি ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের আগের সূত্র অনুযায়ী। ওকে, এটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো। তাহলে এইটুকু আমরা যদি মাথায় রাখি, তারপরে দেখো আমরা একটা জিনিস শিখলাম এতক্ষণে। কি শিখলাম বলো তো? কি শিখলাম এতক্ষণে বলো? শিখেছি হচ্ছে যে তড়িৎ প্রাবল্য মানেই হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। এখন দেখো তো, আমরা যদি চিন্তা করি যে এই কিউ চার্জের জন্য বা এই চার্জগুলোর উপর প্রযুক্ত বল কত, আমরা যদি একটু চিন্তা করি এই কিউ চার্জের জন্য, কিউ চার্জের উপর প্রযুক্ত বল। আচ্ছা, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা লিখলাম, এটা কি দুইটা চার্জের উপর কাজ করতেছে না? এই চার্জের উপর F1 কাজ করতেছে, এই চার্জের উপর F2 কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি দুইটা সমান। তাহলে কিউ চার্জের উপর যে প্রযুক্ত বলটা থাকবে, কিউ চার্জের উপর ঠিক একই প্রযুক্ত বল হবে। তাহলে প্লাস কিউ চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে এই F1 এবং F2 দুইটা বল আছে। একটা হচ্ছে কিউ, বড় হাতের কিউ চার্জের উপর প্রযুক্ত বল, আর একটা হচ্ছে ছোট হাতের কিউ চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে ছোট হাতের কিউ চার্জের উপর যে প্রযুক্ত বলটা থাকবে এবং বড় হাতের চার্জের উপর যে প্রযুক্ত বলটা থাকবে, দুটো কিন্তু সমান এবং দুইটার মান হচ্ছে F ইকুয়াল টু এটা। একটু আগে আমরা এটা দেখে আসছি, তাই না, কুলম্বের সূত্র থেকে। তাহলে প্লাস কিউ চার্জের উপর প্রযুক্ত বল কি হবে? F, তাই না? তাহলে আমরা যদি এখানে +1 কুলম্ব বলি বা +1 চার্জের জন্য প্রযুক্ত বল ঐকিক নিয়মে আমরা যদি চিন্তা করি, তাহলে কি হবে? F বাই কিউ, F বাই কিউ, F বাই কিউ। ঠিক আছে? আচ্ছা, এইটা হবে আমাদের 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। এইটাই কিন্তু তড়িৎ প্রাবল্য। দেখো, +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বলটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে এইটুকুকে আমরা কি বলতে পারবো? এইটুকুকে আমরা বলতে পারবো তড়িৎ প্রাবল্য, কারণ +1 কুলম্বের উপর প্রযুক্ত বলই হচ্ছে এইটা। এবং আমরা তড়িৎ প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করবো বলতো? ই দ্বারা প্রকাশ করব। তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? ই ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম, ই ইকুয়ালস টু এফ বাই কিউ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একটু চিন্তা করি যে ই ইকুয়ালস টু এফ বাই কিউ, কিন্তু এফ এর মান কিন্তু আমরা আরেকটা বের করে রাখছি অলরেডি। দেখো এখানে বের করে রাখছি না? এই এফ এর মানটা এখানে জাস্ট বসায় দাও। তাহলে কে ইনটু কি হবে? কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে আর একটা বাই কিউ ছিল। আমরা জাস্ট এফ এর মানটা বসাইলাম, এখানে আরেকটা কিউ ছিল, তাই না? আরেকটা কিউ ছিল, তাহলে ওই কিউটা আমরা লিখে দিলাম এখানে। এখন তবে এই কিউ আর এই কিউ কাটা, তাহলে ই ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? ই ইকুয়ালস টু পাচ্ছি আমরা কে কিউ বাই ডি স্কোয়ার, কে কিউ বাই ডি স্কোয়ার। ওকে, কে কিউ বাই ডি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট আরেকটা ইকুয়েশন। তাহলে তড়িৎ প্রাবল্য বের করতে বললে যদি এদের মধ্যবর্তী বল বলা থাকে, কি বলা থাকে? বল। বল বলা থাকলে তখন আমরা এটা দিয়ে কাজ করব, কারণ প্রযুক্ত বল যদি দেওয়া থাকে তখন আমরা এই চার্জ দিয়ে কাজ করে ফেলি। আর যদি আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে বলে, বলের মান দেওয়া না থাকে, তাহলে আমরা এই সূত্র ডিরেক্ট ইউজ করতে পারবো। এখন তড়িৎ প্রাবল্য মানে তো বুঝেছো যে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল, তার মানে এই কিউ এর মানটা 1 হবে, তাহলে 1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল। এখন তুমি ধরো বাজারে গিয়েছো, বাজারে যদি বলে যে চালের কেজি হচ্ছে 60 টাকা, ধরে নাও চালের কেজি হচ্ছে 60 টাকা, তাহলে 60 টাকা যদি হয় 1 কেজি চালের দাম,
তাহলে তোমাকে যদি বলো 10 কেজি চালের দাম বের করতে, তুমি কি বের করতে পারবা? 600 টাকা হবে, তাই না? আর এখানে যদি আমাকে কেউ বলে দেয় যে +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল হচ্ছে 10 নিউটন, এটা যদি কেউ বলে দেয়, তাহলে কি আমি আহ +50 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল বের করতে পারবো না? +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত বল ধরো বলে দিল 15 নিউটন। এখন আমাকে যদি বলে +50 কুলম্ব চার্জের প্রযুক্ত বল কত, আশা করি আমরা বের করতে পারবো, কারণ ওই চালের মতো এই হিসাবটা। তাহলে এটা খুব সহজে আমরা কি করতে পারবো, তড়িৎ প্রাবল্য যে ইকুয়েশন গুলো এগুলো নিয়ে আসতে পারবো এবং তড়িৎ প্রাবল্যের ম্যাথ গুলো আমরা করে ফেলতে পারবো। এই ইকুয়েশন দিয়ে তড়িৎ প্রাবল্য হবে এবং এই ইকুয়েশন দিয়ে তড়িৎ প্রাবল্য আমরা বের করতে পারবো। কিন্তু তড়িৎ প্রাবল্যের এককটা বের করবো আমরা এইটা থেকে। বলো তো বলের একক কি? নিউটন। তাহলে বলের এককটা উপরে হবে আর নিচে হবে কি চার্জের একক। চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এই কুলম্বটাকে যখন আমি উপরে তুলে দিব তখন তার পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, কারণ এখানে পাওয়ার ছিল 1, কিছু নাই মানে পাওয়ার 1 আছে। যখন উপরে তুলে দিচ্ছি তাকে তখন তার পাওয়ারটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে তড়িৎ প্রাবল্য একক কি পেলাম আমরা? নিউটন। নিউটন কুলম্ব ইনভার্স 1, নিউটন কুলম্ব ইনভার্স 1, নিউটন কুলম্ব ইনভার্স 1। ওকে, নিউটন কুলম্ব ইনভার্স 1, নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো। ওকে, নিউটন কুলম্ব ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের একক। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য রিলেটেড কথাবার্তা আমাদের এতটুকু। আমি তোমাদেরকে যদি একটা টাস্ক দেই, তোমরা একটু করার ট্রাই করো। সেটা হচ্ছে ধরো দুটি সমধর্মী ধনাত্মক চার্জের মধ্যবর্তী কোন স্থানে দুটি সমধর্মী ধনাত্মক চার্জের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? এটার একটা ইকুয়েশন আছে, সেটা তোমরা বের করে আমাকে দেখাবা হোমওয়ার্ক করে। ওকে, তাহলে এইটা তোমরা একটু করবা হোমওয়ার্ক হিসেবে। এটা একটু তোমরা করবা হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই অধ্যায়টা নিয়ে আবার আলোচনা করা হবে। এই অধ্যায়টা একটু বড়, এই জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি যাতে করে তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লিয়ার হয়। ওকে, প্রত্যেকটা টপিক যাতে আলাদা আলাদা তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো নিজেরা। সো সেভাবেই কিন্তু আমি আগাচ্ছি আস্তে আস্তে। সো সে পর্যন্ত সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।